সেই পূর্ণ উপলব্ধিটা এলো সেদিন সন্ধ্যায়, যখন আমি কুঠির সেই অপেক্ষাকৃত ভালো ঘরটিতে বসে অভিরূপ বাবুকে সব জানাচ্ছি, আর মনে মনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবার চেষ্টা করছি। হঠাৎ করেই আমার চোখের সামনে যেন ঝাপসা হয়ে এলো। ঘরের দেওয়াল, অভিরূপ বাবুর আতঙ্কিত মুখ, সব যেন মিলিয়ে গিয়ে ফুটে উঠল অন্য এক দৃশ্য, সেই অভিশপ্ত দক্ষ ঘরের দৃশ্য। কিন্তু এ আমার আগের দিনের দেখা ধ্বংসস্তূপ নয়, এ যেন বহু বছর আগের এক জীবন্ত দৃশ্য। সময়টা গভীর রাত, অমাবস্যা তিথি বলেই মনে হলো। দক্ষ ঘরের স্যাঁতসেঁতে দেওয়ালে মশাল জ্বলছে, দপদপ করে তার আগুন ছড়িয়ে পড়ছে। তার আলোয় লালচে পাথরের দেওয়াল আর মেঝের উপর শুকনো রক্তের দাগগুলো কেমন যেন জীবন্ত লাগছে। বাতাস ভারী হয়ে আছে, ধূপ ধুনো আর তীব্র এক অজানা গন্ধের মিশ্রণে। সে গন্ধ একই সাথে মিষ্টি, আবার পচনের মতো বীভৎস। ঘরের মাঝখানে সেই পাথরের বেদি, আর তার উপর, হায় ঈশ্বর, তার উপর হাত পা বাঁধা অবস্থায় শুয়ে রাখা হয়েছে অল্প বয়সী একটি ছেলেকে। গ্রামেরই কোনো গরিব চাষির সন্তান হবে হয়তো। ছেলেটির মুখে কাপড় গোজা, কিন্তু তার বিস্ফারিত চোখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র আতঙ্ক আর অসহায় আরতি। বেদির এক পাশে দাঁড়িয়ে মসিয়ে লুপো, সেই শীর্ণ দীর্ঘ চেহারা, পরনে লম্বা কালো আলখাল্লা, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। তার মুখে কোনো ভাবলেশ নেই, শুধু এক ধরনের পাশবিক উল্লাস আর অদ্ভুত এক একনিষ্ঠতা। সে বিড়বিড় করে দুর্বোধ্য মন্ত্র পড়ছে, কিছু ফরাসি, কিছু লাতিন, আবার তার সাথে মেশানো বিকৃত কিছু বাংলা শব্দ। তার এক হাতে ধরা সেই হাতির দাঁতের মাকড়সার মূর্তিটা, মশালের আলোয় সেটার সাদা শরীর চকচক করছে, আর লাল পাথরটা থেকে একটা অস্বাভাবিক লাল আভা বেরিয়ে পুরো ঘরটাকে যেন লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। আর একদিকে বেদির অন্য পাশে দাঁড়িয়ে অভিরূপ বাবুর প্রপিতামহ, পরনে দামি গরদের ধুতি পাঞ্জাবি, কিন্তু ভয়ে তার মুখ কাগজের মতন সাদা, ঠোঁট কাঁপছে। তিনি চোখ নামিয়ে আছেন, বেদির দিকে তাকাতে পারছেন না, কিন্তু তার লোমোর সাথে ধরা একটা রূপোর পাত্র, যার মধ্যে হয়তো অভিচারের কোনো উপকরণ রাখা। ঘরের সবচেয়ে অন্ধকার কোণটার দিকে আমার চোখ গেল। সেখানে যেন অন্ধকার আরো জমাট বেঁধেছে। কোনো মূর্তি বা অবয়ব স্পষ্ট নয়, কিন্তু আমি অনুভব করতে পারলাম এক ভয়ঙ্কর উপস্থিতি। মনে হলো যেন অসংখ্য জ্বলন্ত চোখ সেখান থেকে এই নারকীয় ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছে। একটা শীতল বিদ্বেষপূর্ণ শক্তি যেন ওই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইছে। মাঝে মাঝে সেই জমাট বাঁধা অন্ধকারটা যেন সামান্য নড়ে উঠছে, আর ভেসে আসছে চাপা হিসির শব্দ। বুঝলাম ওই লোবর আরাধ্যা পিশাচি, সেই মাকড়সা দেবী। লোব মন্ত্রপাঠ থামিয়ে হঠাৎ ঘুরে তাকালো অভিরূপের প্রপিতামহের দিকে, কর্কশ গলায় বলল, পাত্রটা এগিয়ে দাও, সময় হয়ে গেছে, দেবীর ক্ষুধা পেয়েছে। প্রপিতামহ ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটা এগিয়ে দিলেন। লোব তার থেকে এক মুঠো কালো রঙের গুঁড়ো নিয়ে ছড়িয়ে দিল ছেলেটির বুকের ওপর। তারপর মাকড়সার মূর্তিটা তুলে ধরল ছেলেটির মুখের সামনে। লাল পাথরটা থেকে তীব্র আলো বেরিয়ে ছেলেটির মুখে পড়তেই সে একবার প্রবলভাবে খিচিয়ে উঠল। লোক এবার তার আলখাল্লার ভেতর থেকে বের করলো একটা চকচকে সরু ফলার মতো ছুরি। সেটার ডগায় সে স্পর্শ করালো
মাকড়সার লাল পাথরটায়। সঙ্গে সঙ্গে দেখলাম পাথরটার আলো যেন ছুরির ফলায় শোষিত হয়ে গেল। ফলাটা লাল হয়ে উঠল। লোভ ক্রোড় হেসে ছেলেটির দিকে এগিয়ে গেল। ছেলেটির চোখ দুটো আতঙ্কে প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। দেবী, তোমার দাস তোমার জন্য এনেছে শ্রেষ্ঠ উপহার। গ্রহণ করো, শক্তি দাও, আমাকে অমরত্ব দাও। এই বলে সে ছুরিটা তুলে ধরল। আমি চোখ বন্ধ করে ফেললাম। পর মুহূর্তেই কানে এলো একটা তীব্র চাপা আর্তনাদ, যা হঠাৎ করে থেমে গেল একটা অদ্ভুত ঘড় ঘড় শব্দে। তারপর সব চুপ। চোখ খুলে দেখি বেদির উপর ছেলেটির নিথর দেহ পড়ে আছে। তার বুকটা রক্তে ভেসে যাচ্ছে। লোভ সেই রক্তে মাকড়সার মূর্তিটা স্নান করাচ্ছে আর বিকৃত স্বরে হাসছে। অভিরূপে প্রপিতামহ দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার পুরো শরীরটা কাঁপছে। ঘরের কোণে সেই অন্ধকারটা, সেটা যেন আরো ঘন, আরো জীবন্ত হয়ে উঠেছে। সেখান থেকে ভেসে আসছে এক চাপা, তৃপ্ত গড়গড় শব্দ, যেন কোনো ক্ষুধার্ত জানোয়ার তার শিকার ভক্ষণ করছে। বাংলা সাহিত্যের কিংবদন্তি স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে জন্ম নেওয়া তারানাথ তান্ত্রিক এক অবিস্মরণীয় চরিত্র। তার জীবনের বিচিত্র, অলৌকিক ও গা ছমছমে অভিজ্ঞতা আপামর বাঙালি পাঠককে দশকের পর দশক ধরে মুগ্ধ ও শিহরিত করে রেখেছে। সেই কিংবদন্তি চরিত্র তার অলৌকিক অভিজ্ঞতার জগতে অনুপ্রাণিত হয়ে তার লেখনীর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই কাহিনী মণিকারের মাকড়সা সেই ধারারই একটি নতুন সংযোজন। এখানে আমরা আবারও ফিরে যাই মঠ লেনের সেই পরিচিত রহস্যময় ঘরটিতে। কথক বিভূতি ও তার বন্ধু কিশোরী আবারও উপস্থিত হয়েছেন তারানাথ তান্ত্রিকের সান্নিধ্যে। তার জীবনের পাতা থেকে উঠে আসা আরও এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার সাক্ষী হতে। এবারের কাহিনীতে জড়িয়ে আছে মুর্শিদাবাদের এক অভিশপ্ত রেশম কুঠির অন্ধকার ইতিহাস, এক ভয়ঙ্কর অভিশাপ বহনকারী হাতির দাঁতের মাকড়সা মূর্তি, এক ইউরোপীয় তান্ত্রিকের বীভৎস ক্রিয়াকলাপ এবং বংশানুক্রমে বয়ে চলা পাপের এক মারাত্মক পরিণাম। তারানাথের জবানিতে শোনা এ নিছক গল্প নয়, তার জীবনের এক ভয়ঙ্কর পর্ব। সেখানে যুক্তি বুদ্ধির সীমা ছাড়িয়ে পাঠক মুখোমুখি হবেন আদিম আতঙ্ক, অতৃপ্ত প্রতিহিংসা আর অতি প্রাকৃত শক্তির চরমতম প্রকাশের। আসুন আমরাও প্রবেশ করি তারানাথ তান্ত্রিকের সেই অভিজ্ঞতার জগতে, যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছে অজানা ভয় আর রহস্যের হাতছানি। সেবার হেমন্তের মাঝামাঝি, দিনের আলো ফুরিয়ে আসছে তাড়াতাড়ি। বাতাসে কেমন একটা শিরশিরে ভাব। কলকাতা শহর তার নিত্যকার ব্যস্ততায় হাঁসফাঁস করলেও গঙ্গার ধারের পুরনো রাস্তাগুলোয় পা দিলেই যেন সময়টা কয়েক দশক পিছিয়ে যায়। আমার মনটাও কদিন ধরে কেমন ভারাক্রান্ত ছিল। কাজের চাপ, সংসারের নিত্য নৈমিত্তিক চিন্তা সব মিলিয়ে একটা গুমোট ক্লান্তি যেন চেপে বসেছিল বুকের ওপর। এমন সময় প্রায়শই আমার মনটা ছুটে যায় উত্তর কলকাতার সেই পুরনো গলি মঠ লেনের দিকে। মনটা চায় একবার তারানাথের কাছে গিয়ে বসি। তার সেই অদ্ভুত ঘরটা শান্ত রহস্যময় পরিবেশে কিছুক্ষণ কাটালে আর তার মুখে জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা শুনলে মনের ভারটা যেন অনেকটা হালকা হয়ে যায়। সেদিনও বিকেলে মনটা বড় বেশি আনচান করছিল। ঠিক করলাম আজ একবার তারানাথের ডেরায় ঢু মারা যাক। সঙ্গী হিসেবে নিলাম আমার অভিন্ন হৃদয় বন্ধু কিশোরীকে। তার এসবে অর্থাৎ তন্ত্রমন্ত্র, ভূতপ্রেত বা অলৌকিক ঘটনায় পুরোপুরি বিশ্বাস না থাকলেও আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারানাথ তান্ত্রিকের ব্যক্তিত্ব আর তার অভিজ্ঞতার ঝুলি
কিশোরীকেও কম টানে না, তাই আমার প্রস্তাবে সে এক কথায় রাজি হয়ে গেল। আমরা ট্রাম ধরে উত্তর কলকাতার দিকে রওনা দিলাম। রাস্তাঘাটে তখনও দিনের ব্যস্ততার রেশ লেগে আছে, কিন্তু যতই আমরা পুরনো পাড়ার দিকে ঢুকতে লাগলাম ততই যেন কোলাহল ফিকে হয়ে এলো। সরু সরু গলি, দুপাশে পুরনো দিনের দোতলা তিনতলা বাড়ি, কোনোটার গায়ে শ্যাওলার ছোপ, কোনোটার খড়খড়ি দেওয়া জানলা বন্ধ। এই সব গলিপথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন অন্য কোনো সময় এসে পড়েছি। অবশেষে মটলেনের মুখে এসে দাঁড়ালাম। গলিটার মুখে আলো প্রায় নেই বললেই চলে। দুই পাশের বাড়ির ছায়া পড়ে জায়গাটা কেমন যেন অন্ধকার গা ছমছমে। দিনের বেলাতেও এই গলিটায় সহজে কেউ ঢুকতে চায় না, আর রাত বাড়লে তো কথাই নেই। সন্তর্পণে আমরা এগিয়ে গেলাম তারানাথ তান্ত্রিকের বাড়ির দরজার সামনে। বহু পুরনো আমলের কোলাপসিবল গেট পার হয়ে ভেতরে ঢুকতেই ছোট্ট একটুখানি রক, তারপর কাঠের দরজা। দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ অপেক্ষা করে আবার কড়া নাড়লাম, একটু জোরে। এবার ভেতর থেকে তারানাথের পরিচিত কিছুটা গম্ভীর গলার আওয়াজ এলো। আমি বিভূতি ঠাকুরমশাই, সঙ্গে কিশোরী আছে। একটু পরেই দরজা খোলার শব্দ হলো। পাল্লাটা ফাঁক করে দাঁড়ালেন তিনি, তারানাথ তান্ত্রিক। দীর্ঘদেহী, রিজু চেহারা, বয়স হলেও শরীরে তেমন ভাঙন ধরেনি। চোখে গভীর শান্ত দৃষ্টি, যা ভেদ করে যেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। পরনে যেমন থাকেন গেরুয়া রঙের ফতুয়া আর সাদা ধুতি, মুখে স্মিত হাসি। বললেন, ও এসো এসো, ভেতরে এসো, কতদিন পরে এলে। আমরা ভেতরে প্রবেশ করলাম। বাইরের হেমন্তের হিমেল হাওয়া থাকলেও ঘরটার ভেতরটা কেমন যেন একটা নিজস্ব উষ্ণতায় ভরা। যদিও সেই উষ্ণতা আরামের নয়, বরং কেমন যেন একটা থমথমে প্রাচীন রহস্যের। ঘরের আবছা আলো আসছিল খুব কম পাওয়ারের ইলেকট্রিক বাল্ব থেকে। ঘরের চারদিকে বই আর পুঁথির স্তূপ, কোনোটা বাঁধাই করা, কোনোটার পাতা খুলে রাখা, কোনোটা আবার সিন্দুকে গোঁজা। একদিকে তারানাথের বসার নিচু তক্তপোষ, তার উপর একটা শতছিন্ন শতরঞ্জি পাতা। দেওয়ালে টাঙানো কিছু অদ্ভুত নকশা, কালির পট, আর একটা মানুষের মাথার খুলি, যার চোখের কোটরে ধুলো জমেছে। বাতাসে ধূপের গন্ধের সাথে মিশে আছে পুরনো কাগজ, শুকনো শিকড় বাকড় আর তারানাথ তান্ত্রিকের তামাকের তীব্র পরিচিত গন্ধ। এই গন্ধ নাকে এলেই বোঝা যায় আমরা এক অন্য জগতে প্রবেশ করেছি, যেখানে যুক্তির চেয়ে অনুভূতির জোর বেশি। তারানাথ আমাদের বসতে বললেন তক্তপোষের সামনে পাতা একটি পুরনো মাদুরের উপর। আমরা বসলাম। কিশোরী চারপাশটা খুঁটিয়ে দেখছিল তার স্বভাবসিদ্ধ কৌতূহলী দৃষ্টিতে। বসো। তা আজ হঠাৎ এই অসময়ে যে? মনটা ভালো লাগছিল না ঠাকুরমশাই। শহরের একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতেই আপনার কাছে চলে এলাম। আপনার কাছে বসলে মনটা শান্ত হয়। আর আপনার মুখে জীবনের নানা বিচিত্র অভিজ্ঞতার গল্প শোনার লোভটাও তো কম নয় ঠাকুরমশাই। চারি, ও চারিমা, এদি একবার আয় তো মা। কিছুক্ষণের মধ্যেই ঘরের পর্দার ওপাশ থেকে এসে দাঁড়ালো চারি, তারানাথের তরুণী কন্যা। শান্ত স্নিগ্ধ মুখশ্রী, চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছায়া। হাতে তার ট্রেতে করে মাটির ভাঁড়ে চা আর দুটি বাটিতে মুড়ি। সে ট্রে নামিয়ে রেখে মৃদু স্বরে বলল, কাকা বাবুরা, আপনারা ভালো আছেন তো? কতদিন পর এলেন। ভালো আছি রে মা চারি, তুই কেমন আছিস? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ চারিমা, তোমার হাতের চা না খেলে যেন আশাই সম্পূর্ণ হয় না। চারি সামান্য হাসল, হয়তো কিছু বলতে গিয়েও বলল না। তারপর নিঃশব্দে ভেতরে চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আমার কেন যেন মনে হলো এই মেয়েটির শান্ত স্বভাবের আড়ালেও অনেক না বলা কথা বা চাপা যন্ত্রণা লুকিয়ে আছে। আমরা চায়ে চুমুক দিলাম। কড়া লিকারের চা,
তাতে হয়তো মেশানো আছে কোনো বনজ লতা পাতা, যার স্বাদ সাধারণ চায়ের চেয়ে অনেকটাই ভিন্ন। মুড়ির বাটি এগিয়ে নিলাম। কিছুক্ষণ এটা ওটা সাধারণ কথা হলো, দেশের পরিস্থিতি, নতুন প্রকাশিত বইপত্র, এইসব। কিশোরী তার কাজের কোনো বিষয় নিয়েও দু চার কথা বলল। তারানাথ মন দিয়ে শুনলেন, মাঝে মাঝে দু একটি প্রাসঙ্গিক মন্তব্য করলেন, কিন্তু আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের আসার আসল উদ্দেশ্য অন্য। অবশেষে আমি কথাটা পারলাম। ঠাকুরমশাই, সেদিন কাগজে মুর্শিদাবাদের এক পুরনো বাড়ি নিলামে ওঠার খবর দেখছিলাম। পুরনো বাড়ি মানেই তো কত ইতিহাস, কত রহস্য। আপনার জীবনেও তো এমন কত পরিত্যক্ত বাড়ি বা পুরনো জিনিসের সাথে জড়িয়ে থাকা অভিজ্ঞতা আছে। তারানাথ চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার দৃষ্টি যেন ঘরের আবছা অন্ধকার ভেদ করে সুদূরে চলে গেছে। তারপর ধীরে ধীরে বললেন, অভিজ্ঞতা? হ্যাঁ, তা তো আছেই। তোমরা যাকে গল্প বলো, আমার কাছে তো তার সবই এক একটা পোড়া ঘা বিভূতি। কিছু অভিজ্ঞতা মনে পড়লে আজও বুকের রক্ত হিম হয়ে আসে। কেন ঠাকুরমশাই? আপনার মতো মানুষ, যিনি এত তন্ত্র সাধনা করেছেন, যার এত ক্ষমতা, আপনারও ভয় করে? তার গলায় ছিল সংশয়ের সুর, তবে অবিশ্বাসের চেয়ে কৌতূহলই বেশি। তারানাথ কিশোরীর দিকে তাকালেন। তার চোখে কোনো বিরক্তি নেই, বরং কেমন যেন একটা করুণার ছায়া। বললেন, ভয়? ভয় কি আর সাধনা দিয়ে আটকানো যায় হে কিশোরী বাবু? ভয় তো মনের ব্যাপার। আর এমন কিছু অশুভ শক্তি জগতে আছে, যাদের মুখোমুখি হলে বড় বড় সাধকেরও অন্তরাত্মা শুকিয়ে যায়। তোমরা তো শুধু বাইরেটাই দেখো, ভেতরের লড়াইটা দেখতে পাও না। একটু থেমে হুঁকোটা ধরিয়ে কয়েকটা লম্বা টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল আবছা আলোয়। তারপর ভারী গলায় বললেন, আজ তোমাদের এমনই এক অভিজ্ঞতার কথা বলবো, যদিও বলতে ইচ্ছে করে না। মনে পড়লে শরীর আজও গুলিয়ে ওঠে। কিন্তু যখন শুনতে চেয়েছ, তখন শোনো। এ কোনো গল্প নয়, এ আমার নিজের চোখে দেখা এক বিভৎস সত্যি। মুর্শিদাবাদের এক অভিশপ্ত রেশম কুঠি, এক হতভাগ্য পরিবার, আর হাতের দাঁতের তৈরি একটা মাকড়সার মূর্তি। শেষের কথাগুলো বলার সময় তার গলার স্বরটা কেমন যেন ধরে এলো। ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন আরো গভীর হলো। আমাদের দুজনেরই শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল। কিশোরী তার স্বভাবসিদ্ধ সংশয় ভুলে গিয়ে ঝুঁকে বসল। তবে আগেই বলে রাখছি, এ অভিজ্ঞতা বড় নিষ্ঠুর, বড় ভয়ঙ্কর। এর মধ্যে মৃত্যু আছে, বিভৎসতা আছে। শোনার পর যদি রাতে ঘুম না আসে, তাহার জন্যে কিন্তু আমি দায়ী থাকব না। আমরা দুজনেই চুপ করে রইলাম। তারানাথের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তিনি কোনো সাধারণ ভয়ের গল্প শোনাতে যাচ্ছেন না। তিনি যা বলতে চলেছেন তা হয়তো আমাদের কল্পনারও অতীত। ঘরটা যেন আরো অন্ধকার হয়ে এলো, আর বাতাসে সেই অদ্ভুত গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠল। আমাদের সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল আসন্ন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী শোনার জন্য। হুঁকোর নলটা মুখ থেকে নামিয়ে ধোঁয়ার রেশটুকু বাতাসে মিলিয়ে যেতে দিয়ে তারানাথ বলতে শুরু করল, সে প্রায় বছর 10 আগের কথা। সময়টা ছিল বর্ষাকাল। অবিশ্রান্ত বৃষ্টির একটা সন্ধ্যা। আমার এই মটলেনের ঘরে বসে বাইরের ঝমঝম বৃষ্টির শব্দ শুনছি, আর বসে বসে একটা পুরনো পুঁথির পাতা উল্টাচ্ছি। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এত দুর্যোগে সহসা কেউ এদিকে আসে না, তাই একটু অবাক হয়ে দরজাটা খুললাম। দরজা খুলে দেখি
প্রায় মাঝ বয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে। পরনে দামি পোশাক বটে, কিন্তু জলে ভিজে আর কাদায় মাখামাখি হয়ে সেই পোশাকে স্ত্রী বলে কিছু নেই। ভদ্রলোকের চেহারাতেও কেমন একটা উদ্ভ্রান্ত ভাব। চুল উস্কো খুস্কো, চোখ দুটো ভেতরে বসে গেছে, কোটরের চারপাশে গাঢ় কালি, আর দৃষ্টিতে কেমন একটা আতঙ্ক যা ভাষায় বর্ণনা করা কঠিন। মনে হচ্ছিল যেন বহুদিন ঘুমাননি, অথবা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে তার মানসিক ভারসাম্য বিগড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকে চাই? ভদ্রলোক কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি সম্মতি জানাতে তিনি প্রায় হুমড়ি খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়লেন। ভেজা শরীর থেকে জল গড়িয়ে পড়ছে মাদুরের উপর। আমি দরজা বন্ধ করে তাকে বসতে বললাম। তিনি বসলেন বটে, কিন্তু থর থর করে কাঁপছেন তখনও। কি হয়েছে আপনার? এই ভর সন্ধ্যায় এত ঝড় জলে? তিনি উত্তর দেওয়ার বদলে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সে কান্না দেখে আমি বুঝলাম ভদ্রলোক সাধারণ কোনো সমস্যায় পড়েননি, এ কোনো গভীর বিপর্যয়। আমি তাকে শান্ত করবার চেষ্টা করলাম, জল খেতে দিলাম। কিছুক্ষণ পর কান্না থামিয়ে ভাঙা ভাঙা গলায় তিনি নিজের পরিচয় দিলেন। নাম অভিরূপ সেন, বর্ধিষ্ণু ব্যবসায়ী। তারপর যে কাহিনী তিনি বললেন তা যেমন অদ্ভুত তেমনি ভয়ঙ্কর। অভিরূপ বাবু জানালেন তিনি সম্প্রতি উত্তরাধিকার সূত্রে মুর্শিদাবাদের কাছে ভাগীরথীর ধারে এক বিশাল পুরনো রেশম কুঠি পেয়েছেন। তার কোনো এক পূর্বপুরুষ এই কুঠির মালিক ছিলেন। তারপর বহু বছর তা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অভিরূপ বাবু নিজের উদ্যোগে সেটিকে সংস্কার করে হয়তো হেরিটেজ হোটেল বা ওই জাতীয় কিছু করবার পরিকল্পনা করেছিলেন। সংস্কারের কাজ শুরু করতেই শ্রমিকরা কুঠির ভেতরের একটা দেওয়াল ভেঙে একটি ছোট গোপন কুঠুরির সন্ধান পায়। সেই কুঠুরির ভেতরে ধুলো আর মাকড়সার জালের মধ্যে পাওয়া যায় একটা আশ্চর্য জিনিস, একটা হাতির দাঁতের তৈরি মাকড়সার মূর্তি। অভিরূপ বাবু জিনিসটার যে বর্ণনা দিলেন তাতেই আমার খটকা লেগেছিল। বললেন, ঠাকুরমশাই, ওই জিনিসটা যেমন সুন্দর তেমনি কেমন যেন জীবন্ত মনে হয়। মসৃণ সাদা শরীর, 8টা পা, যেন ওই সরুর উপর তার দিয়ে গড়া, আর ঠিক মাঝখানে ওই পেটের কাছে একটা টকটকে লাল পাথর বসানো। পাথরটা থেকে মাঝে মাঝে যেন আলো ঠিকরে বেরোয়। তিনি জানালেন নিছক শখের বশেই তিনি মূর্তিটা নিয়ে আসেন কলকাতার বাড়িতে। তার শোবার ঘরের পাশের টেবিলে সাজিয়ে রেখেছিলেন। তারপর থেকে শুরু হয় আসল বিভীষিকা। প্রথম দিন রাতেই আমার বহুদিনের পোষা ওই হুলো বেড়ালটা হঠাৎ বিকট চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে সেটার মৃতদেহ পাওয়া যায় ওই বাড়ির পেছনের পাঁচিলের নিচে। শরীরটা যেন কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখের কাছে আর গলায় জড়ানো ছিল অদ্ভুত ওই চটচটে কালচে রঙের মাকড়সার জাল। আমি 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 প্রথমে ভেবেছিলাম অন্য কোনো জন্তুর আক্রমণ, কিন্তু সেদিন রাতেই আমার স্ত্রীর ঘুম ভাঙে তীব্র যন্ত্রণায়। আমি আলো জ্বেলে দেখি
আমার স্ত্রীর পিঠে লম্বা লম্বা আঁচড়ের দাগ, যেন কেউ বহু নৌকোয়ালা হাত দিয়ে চিড়ে দিয়েছে। ক্ষতগুলো থেকে ও রক্ত নয়, ওই কালচে চটচটে এক ধরনের রস বেরোচ্ছে। ডাক্তার দেখেও না সেই ক্ষতের কোনো সুরা হয়নি, বরং জায়গাটা ধীরে ধীরে পচতে শুরু করেছিল। এরপর শুরু হলো প্রত্যক্ষ দর্শন। ঠাকুরমশাই, প্রথমে ভাবতাম চোখের ভুল, ঘরের কোণে আবছা ছায়া দেখি, মনে হয় মাকড়সার জাল চোখের সামনে তুলছে। কিন্তু তারপর স্পষ্ট দেখতে শুরু করলাম। রাতের বেলা ঘুম ভেঙে হঠাৎ দেখি ঘরের কোণে বা ওই সিলিং ফ্যানে একটা বিশাল লোমশ কালো মাকড়সা বসে আছে। তার চোখগুলো যেন দুটো লাল অঙ্গার, হ্যাঁ, আমার দিকেই তাকিয়ে। ভালো জানলেই সেটা মিলিয়ে যায়, কিন্তু তার উপস্থিতিটা যেন টের পাই সারা রাত। কিন্তু ঠাকুরমশাই, এইগুলো তো স্নায়বিক দুর্বলতা বা হ্যালুসিনেশনও হতে পারে, তাই না? হয়তো ওই মূর্তিটা দেখার পর থেকেই ভদ্রলোকের মনে। আমি কিশোরীকে থামিয়ে দিয়ে তারানাথের দিকে তাকালাম। তিনি বললেন, আমার কিন্তু তাই মনে হয়েছিল কিশোরী। একই প্রশ্ন আমি অভিরূপ বাবুকে করলাম। আমি তার মুখের দিকে ঠাঁয় তাকিয়ে আছি উত্তরের অপেক্ষায়। দেখলাম তার চোখ দিয়ে তখন জল গড়াচ্ছে। তিনি বললেন, বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমিও তাই ভেবেছিলাম। কত ডাক্তার দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু তারপর যা ঘটলো। ভদ্রলোক বলতে লাগলেন তাদের 5 বছরের একমাত্র মেয়ের কথা। মেয়েটি নাকি আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু মাকড়সাটা বাড়িতে আসার পর হঠাৎই সে কেমন চুপচাপ হয়ে যায়। প্রায়ই দেওয়ালে কাটাকুটি দিয়ে ভিটঘুটে মাকড়সার ছবি আঁকত। কিন্তু ভয়ঙ্করতম পরিবর্তনটা আসে কয়েকদিন পর। একদিন মাঝরাতে অভিরূপ বাবু আর তার স্ত্রী মেয়ের তীব্র চিৎকার শুনে ছুটে যান। গিয়ে দেখেন মেয়ে বিছানায় দাঁড়িয়ে লাফাচ্ছে। তার চোখ দুটো পুরো সাদা, গলা স্বর কর্কশ ও বয়স্ক মানুষের মতো। সে দুর্বোধ্য ভাষায় চিৎকার করছে আর নিজের হাতেই আঁচড়ে কামড়ে রক্ত বের করে ফেলছে। অভিরূপ বাবুকে দেখে সে হিসিয়ে উঠেছিল। রক্ত চাই, আরো রক্ত। এই ঘটনার পর অভিরূপ বাবু মেয়েকে নিয়ে বহু ডাক্তার সাধু সন্তের কাছে ছুটেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। মাঝে মাঝেই মেয়েটির উপরেই ভর আসত। আমি চুপ করে শুনছিলাম। বুঝলাম এ কোনো সাধারণ অশুভ ছায়া নয়, এক ভয়ঙ্কর মারণ শক্তির খেলা। অভিরূপ বাবু বলে চললেন, সবচেয়ে শেষের ঘটনাটা না ওই মাসখানেক আগেকার। আমার এক জ্ঞাতি ভাই, সে সেনাবাহিনীতে কাজ করে, খুব সাহসী আর যুক্তিবাদী ছেলে। ছুটিতে এসে আমাদের অবস্থা দেখে খুব দুঃখ পেয়েছিল। সে কিছুতেই না এসবে বিশ্বাস করতো না, বলতো সব আমাদের মনের ভুল। জোর করে সে এক রাতে আমাদের শোয়ার ঘরের ওই পাশের ঘরে শুতে গেল। বলল সে দেখবে কিসের এত উপদ্রব। আমরা বারণ করেছিলাম, হ্যাঁ জানেন, বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। সকালে না ওই অনেক বেলা পর্যন্ত তার সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সে বিছানায় মরে কাত হয়ে পড়ে আছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, হ্যাঁ, মুখটা তীব্র আতঙ্কে বেঁকে গেছে। আর তার গলায় জড়ানো সেই কালচে মাকড়সার জাল। পুলিশ এসেছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু আমি জানি ঠাকুরমশাই,
আমি জানি কে ওকে মেরেছে। ওই ওই মূর্তিটা, ওই মাকড়সাটাই মেরেছে, ওই মাকড়সাটাই মেরেছে। এই বলে অভিরূপ বাবু প্রায় আমার পায়ের কাছে আছড়ে পড়লেন। ঠাকুরমশাই, আপনি বাঁচান, আপনি বাঁচান, আমার পরিবারকে বাঁচান। ওই মূর্তিটা একটা শয়তান। হ্যাঁ, ও একে একে আমাদের শেষ করে ফেলবে। আপনি যা বলবেন আমি তাই করবো। যত টাকা লাগে দেবো, শুধু আমার মেয়েটাকে বাঁচান গুরুসাই, আমার মেয়েটাকে বাঁচান। আমি ভদ্রলোককে ধরে তুললাম। তার অবস্থা দেখে আমার নিজেরও মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। এত ভয়ঙ্কর অবিচার ক্রিয়ার কথা আমি নিজেও খুব বেশি শুনিনি। বুঝলাম কোনো সাধারণ তন্ত্রকর্ম এ নয়, এর পিছনে আছে কোনো গভীর রহস্য আর প্রচণ্ড শক্তিশালী কোনো অশুভ সত্তা। আমি তাকে শান্ত হতে বললাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা, সেই মাকড়সার মূর্তিটা এখন কোথায়? ওই ঘটনার পর আমি ওটাকে একটা লোহার সিন্ধুকে ভরে তালা দিয়ে রেখেছি। কিন্তু তাতেও কি শান্তি আছে? রোজ রাতে সিন্ধুকের ভেতর থেকে খটখট আওয়াজ আসে। মনে হয় ওটা যেন বেরিয়ে আসতে চাইছে। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর বললাম, আপনাকে ওটা আমার কাছে নিয়ে আসতে হবে। আমি পরীক্ষা না করে কিছুই বলতে পারবো না। তবে জেনে রাখুন, কাজটা সহজ নয় এবং এর মধ্যে বিপদও যথেষ্ট আছে। অভিরূপ সেন রাজি হলেন, বললেন কাল সকালে তিনি মূর্তিটা নিয়ে আসবেন। তার চোখে তখন বাঁচার ক্ষীণ আশা ফুটে উঠেছে। তিনি বিদায় নিয়ে সেই ঝড় জলের মধ্যেই বেরিয়ে গেলেন। আমি আর সেই রাত্রে এক মুহূর্ত ঘুমোতে পারলাম না। মনের মধ্যে শুধু ঘুরতে লাগলো সেই হাতির দাঁতের মাকড়সা, আর অসহায় একটি পরিবার, আর আসন্ন এক ভয়ঙ্কর লড়াইয়ের অজানা আশঙ্কা। এই পর্যন্ত বলে তারানাথ থামল। হুঁকোটায় আবার টান দিতে শুরু করলো। আমি আর কিশোরী দুজনেই চুপচাপ, মুখে আতঙ্কের ছায়া। ঘরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। অভিরূপ সেন সেই দুর্যোগের রাতে বিদায় নিলেন বটে, কিন্তু তার রেখে যাওয়া আতঙ্ক আর আসন্ন বিপদের ছায়াটা আমার এই মটলেনের ঘরেও যেন থিতু হয়ে বসল। আমি জানতাম পরের দিন সকালেই তিনি সেই অভিশপ্ত মাকড়সার মূর্তিটি নিয়ে আসবেন। একদিকে যেমন বস্তুটিকে চাক্ষুষ পরীক্ষা করবার একটা তীব্র কৌতূহল ছিল, তেমনি বুকের ভেতরে অজানা এক আশঙ্কায় রক্তটাও যেন হিম হয়ে আসছিল। অভিরূপের মুখে শোনা ঘটনাগুলো যদি বর্ণে বর্ণে সত্যি হয়, তবে যে বস্তুটি আমার হাতে আসতে চলেছে তা সাধারণ কোনো অভিচারী বস্তু নয়, সাক্ষাৎ যমদূতের প্রতিভূ। পরদিন ঠিক সকাল 10টা নাগাদ অভিরূপ বাবু এলেন। আগের দিনের চেয়েও যেন বেশি বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। হাতে একটা মাঝারি মাপের লোহার সিন্দুক, বেশ ভারী বোঝা যাচ্ছিল। তিনি সিন্ধুকটা আমার ঘরের মেঝেতে নামিয়ে প্রায় ফিস ফিস করে বললেন, ঠাকুরমশাই, এই যে এর মধ্যেই ওটা আছে, চাবিটাই নিন। আমার আর ওটাকে স্পর্শ করারও সাহস নেই। দোহাই আপনার, যা করার তাড়াতাড়ি করুন, দয়া করে তাড়াতাড়ি করুন। আমি দেখলাম সিন্ধুকটার গায়ে সিঁদুর আর গঙ্গার জলে ছিটে দেওয়া। বোধহয় কোনো পুরোহিতকে দিয়ে কিছু শান্তিকর্ম করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে যে কোনো ফল হয়নি তা অভিরূপ বাবুর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল।
আমি তাকে অভয় দিয়ে বসালাম। তিনি বসলেন না, বললেন, না 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 ঠাকুর মশাই, আমি এখানে এক মুহূর্ত আর দাঁড়াবো না। আর আমার ভয় করছে, হ্যাঁ খুব ভয় করছে। আমি 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 বাইরে অপেক্ষা করছি। আপনার পরীক্ষা হয়ে গেলে আমাকে আমাকে খবর দেবেন। এই বলে প্রায় দৌড়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি কিছুক্ষণ সিন্ধুকটার দিকে তাকিয়ে রইলাম। সাধারণ লোহার সিন্ধুক, কিন্তু ওর ভেতর থেকে যেন একটা চাপা অশুভ স্পন্দন বেরিয়ে আসছিল। ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। তীব্রভাবে আমার নাকে সেই পচা গন্ধটা এলো। আমি মনস্থির করলাম, ঘরের দরজা জানলা বন্ধ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে নিজেকে আসনে বসালাম। সামনে রাখলাম পঞ্চপ্রদীপ, ধূপদানি, কমণ্ডলে গঙ্গাজল আর কিছু মন্ত্রপুত রক্ষা কবচ। তারপর সাবধানে সিন্ধুকটাকে খুলে ফেললাম। ভেতরে কালো মখমলের উপর রাখা ছিল সেটি হাতির দাঁতের মাকড়সা। আকারে খুব বড় নয়, আমার হাতের তালুতে অনায়াসে ধরে যায়। কিন্তু কি তার গঠন! বাবু যা বলেছিলেন তার চেয়েও নিখুঁত, আরো জীবন্ত। মসৃণ সাদা শরীর, রূপোর 8খানা পা যেন এইমাত্র নড়ে উঠবে, আর পেটের কাছে সেই টকটকে লাল পাথরটা, সেটা যেন কোনো চোখ। তীব্র বিদ্বেষপূর্ণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঘরের আবছা আলোতেও পাথরটা থেকে একটা ছটা ঠিকরে বেরোচ্ছিল। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ আত্মরক্ষার মন্ত্র জপ করলাম। তারপর খুব সাবধানে একটা মন্ত্রপ্রুত কাপড়ের উপর দিয়ে জিনিসটাকে তুলে আমার সামনে রাখলাম। স্পর্শ করতেই সারা শরীরে যেন বরফের স্রোত বয়ে গেল। তীব্র বমিভাব ঠেলে উঠল গলা পর্যন্ত। বুঝলাম, এর মধ্যে যে শক্তি আবদ্ধ তা সাধারণ নয়, অত্যন্ত উগ্র আর বিধ্বংসী। আমি পঞ্চপ্রদীপ জেলে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করে বস্তুটির শক্তি পরীক্ষা শুরু করলাম। ধূপের ধোঁয়া মাকড়সাটিকে ঘিরে কুণ্ডলি পাকাতে লাগল। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল প্রথম অঘটন। ধূপদানির আগুন দপ করে বেড়ে উঠে ধূপকাঠিগুলোকে উড়িয়ে দিল নিমেষে, আর পঞ্চপ্রদীপের 5টি শিখাই একসঙ্গে নিভে গেল। ঘরের মধ্যে নেমে এলো জমাট অন্ধকার, আর সেই সঙ্গে তীব্র হলো পচা গন্ধটা। আমি বিচলিত না হয়ে কমণ্ডলু থেকে গঙ্গা জল ছিটিয়ে আবার প্রদীপ জ্বালানোর চেষ্টা করতেই শুনলাম স্পষ্ট খটখট শব্দ, ঠিক যেন সিন্ধুকের ভেতর থেকে আসছিল, যেমনটা বাবু বলেছিলেন। অথচ সিন্ধুকটা তখন খালি, আমার সামনে খোলা পড়ে আছে। এরপর আমি আরো কঠিন প্রক্রিয়ার দিকে এগোলাম। মাকড়সাটাকে একটা তামার পাত্রে রেখে তার চারপাশে অষ্টগন্ধা দিয়ে একটি মণ্ডল আঁকলাম। তারপর চোখ বন্ধ করে গভীর ধ্যানে বস্তুটির উৎস এবং তার সাথে জড়িত সত্তার স্বরূপ জানার চেষ্টা করলাম। কতক্ষণ ধ্যানে ছিলাম জানি না, কিন্তু এক সময় আমার মানুষ চোখে ভেসে উঠল এক দৃশ্য। মুর্শিদাবাদের সেই রেশম কুঠির অন্ধকার স্যাঁতসেঁতে রক্ষ ঘর, বিভৎস কিছু আচারের চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী ফ্যাকাশে চেহারার ইউরোপীয় পুরুষ, মুখে তার ক্রূর হাসি। লোকটার নাম বোধ হয় ওই মুসিয়ে লুপো। তার সামনে
নতজানু হয়ে বসে আছে অভিরূপ বাবুর পূর্বপুরুষ। ভয়ে কাঁপছে, লোভ বিকৃত মন্ত্র উচ্চারণ করছে, আর তার হাতে ধরা ওই হাতির দাঁতের মাকড়সাটা। হঠাৎ দেখলাম মাকড়সার লাল পাথরটা দপ করে জ্বলে উঠল, আর ঘরটা ভরে গেল এক নারী মূর্তির ছায়ায়। কিন্তু সে সাধারণ নারী নয়, তার কোমর থেকে নিচের অংশটা বিশাল এক মাকড়সার মতো, 8টা লোমশ পা, মুখের একদিকে চোখ আর তীক্ষ্ণ দাঁত। সেই মূর্তি লোবর দিকে তাকিয়ে হিস হিস শব্দ করছে। তারপরে এই দৃশ্যটা যেন দুঃস্বপ্নের মতো ভেঙে গেল। আমার মনে হলো ওই মাকড়সা মানবী সত্তা আমার দিকে এগিয়ে আসছে। তীব্র আতঙ্কে আমার ধ্যান ভঙ্গ হলো, কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। আমি বসে বসে হাঁপাচ্ছিলাম। কপালে হাত দিয়ে দেখি সত্যি কেটে গেছে, যেন কেউ ধারালো কিছু দিয়ে চিরে দিয়েছে। বুঝলাম ওই সত্তা শুধু মূর্তিতে আবদ্ধ নেই, সে ক্রিয়াশীল এবং আমার ধ্যানকেও সে বাধা দিয়েছে। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। আমরা দেখলাম তার কপালে ঠিক ভুরুর মাঝখানে সত্যি একটা পুরনো কাটা দাগ। তিনি উদাসভাবে সেখানে হাত বোলালেন। কিশোরী নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, ধ্যান যোগে যা দেখলেন বা কপাল ফেটে যাওয়া, এগুলো তো অন্য কোনো কারণেও হতে পারে। হয়তো আপনার নিজেরই মনের কোনো গভীর স্তরের ভয়। তারানাথ শান্ত দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালেন, বললেন, হতেই পারে কিশোরী বাবু, মনের ভ্রম বড় বিচিত্র জিনিস। কিন্তু এরপর যা যা ঘটতে শুরু করলো, সেগুলোকে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়া কঠিন। আমি অভিরূপ বাবুকে ডেকে মাকড়সাটা ফেরত দিলাম না। বললাম এটিকে আমার কাছেই রাখতে হবে আরো কয়েকটা দিন, এবং তাকে বললাম আপাতত কলকাতা ছেড়ে দূরে কোথাও চলে যেতে। আমি বুঝতে পারছিলাম এই বস্তুটি নিয়ে ঘাটাঘাটি করলে বিপদ আমার উপরেও আসবে। এরপর আমি শুরু করলাম আমার অনুসন্ধান। পুরনো পুঁথি, তন্ত্রশাস্ত্রের বইপত্র ঘাঁটতে লাগলাম। কলকাতা শহরের আনাচে কানাচে যেখানে পুরনো বই বা গুপ্তবিদ্যার চর্চা হয়, সেই সব জায়গায় যেতে শুরু করলাম। এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি, পুরনো কালেক্টরের মহাফেজখানা, বাদ দিলাম না কিছুই। উদ্দেশ্য ছিল দুটো: এক, মুসিয়ে লুবো নামক ফরাসি কুঠিয়ালির বিষয়ে আরও তথ্য জোগাড় করা, আর দুই, ওই মাকড়সা মানবী জাতীয় কোনো সত্তার উল্লেখ প্রাচীন তন্ত্র বা লোকগাথায় পাওয়া যায় কিনা সেটা দেখা। কিন্তু আমার অনুসন্ধান যত এগোতে লাগলো, ততই বাড়তে লাগলো অশুভ শক্তির বাধা। একদিন ন্যাশনাল লাইব্রেরিতে বসে মুর্শিদাবাদের পুরনো গেজেটিয়ার ঘাঁটছি। হঠাৎ তাক থেকে একটা ভারী বই আমার মাথা লক্ষ্য করে পড়ে গেল। ভাগ্যিস সরে গিয়েছিলাম, না হলে খুলি ফেটে যেত। বইটা যেখান থেকে পড়ল সেখানে অন্য কোনো লোক ছিল না। আর একদিন গভীর রাতে নিজের ঘরে বসে একখানা পুরনো তন্ত্রের পুঁথি পড়ছি, যার মধ্যে মাকড়সা বা পূর্ণাভ দিয়ে বশীকরণ বা মারণ ক্রিয়ার উল্লেখ ছিল। হঠাৎ দেখি পুঁথির পাতাগুলোয় যেন আগুন ধরে যাচ্ছে। কোনো দেশলাই বা প্রদীপ থেকেও নয়, নিজে থেকেই। অনেক কষ্টে সে আগুন নিভিয়ে দেখি ঠিক যে পাতাগুলোতে ওই মাকড়সার উল্লেখ ছিল, সেগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাই নয়, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের চৌখাটে একটা মরা লোমশ ট্যারান্টুলা মাকড়সা পড়ে রয়েছে। আমাদের দেশে ওই মাকড়সা দেখাই যায় না। কোথা থেকে এলো ওটা
আমার কমণ্ডলের গঙ্গা জল নিজে থেকেই শুকিয়ে যায়। পুজোর ফুল তুলে এনে রাখলে মুহূর্তের মধ্যে পচে কালো হয়ে যায়। রাতে শোবার সময় মনে হয় ঘরের চালে কারা যেন ক্রমাগত আঁচ রাখছে। আমি বুঝলাম সেই অভিশপ্ত মূর্তির ভেতরের সত্তা শুধু অভিরূপ বাবুর পরিবারে নয়, এবার আমাকেও তার শিকার বানাতে চাইছে। অনুসন্ধানে আমি যা জানতে পারলাম তা আরো ভয়ঙ্কর। লোগো শুধু কালা জাদুই করত না, সে সম্ভবত এক লুপ্তপ্রায় ইউরোপীয় আরাকানি উপাসক ছিল। সে ওই মাকড়সা দেবীকে তুষ্ট করার জন্য নরবলিও দিত। অভিরূপের পূর্বপুরুষ তার ব্যবসায়িক লাভের জন্য লোগোর সাহায্য নিয়েছিল, কিন্তু পরে লোগোর ক্রমবর্ধমান ক্ষমতা ও বীভৎস ক্রিয়াকলাপে ভয় পেয়ে তাকে ওই দক্ষ ঘরেই জীবন্ত সমাধি দেয়। কিন্তু মরার আগে লোগো তার আত্মা বা তার উপাস্য দেবীকে ওই হাতির দাঁতের মাকড়সার মূর্তিতে আবদ্ধ করে যায়। এটা করে প্রতিশোধ নেওয়ার জন্যে। আমি এটাও বুঝলাম ওই মূর্তিটি শুধু একটি আধার নয়, ওটি একটি দরজা। ওই মাকড়সা সত্তার মূর্তির মাধ্যমে যখন তখন এই জগতে বিচরণ করতে পারে এবং তার প্রভাব বিস্তার করতে পারে। অভিরূপের মেয়ে বা তার স্ত্রীর উপর ভর হওয়া বা তাদের স্বপ্নে দেখা আসলে ওই সত্তারই কাজ। সমস্ত তথ্য একত্রিত করে আমি বুঝলাম এর সমাধান কলকাতায় বসে সম্ভব নয়। ওই অভিশপ্ত রেশম খুঁটিতেই যেতে হবে। ওখানেই মূল বাঁধন, ওখানেই শক্তির উৎস, ওখানেই শেষ লড়াইটা লড়তে হবে। আমি অভিরূপ বাবুকে খবর পাঠালাম। তিনি ভয়ে প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন শুনলেন কুঠিতে গেলেই এর নিষ্পত্তি হতে পারে তখন রাজি হলেন, কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। শুরু হলো আমাদের মুর্শিদাবাদ যাত্রার প্রস্তুতি। আমি প্রয়োজনীয় তান্ত্রিক সরঞ্জাম, গাছড়া, কবচ, মন্ত্রপুত অস্ত্রশস্ত্র গোছাতে লাগলাম। মন বলছিল যে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি তা আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটা হতে চলছে। আপনারা শুনছেন মণিকারের মাকড়সা। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এরপর তারানাথ তান্ত্রিক কি করবেন জানতে হলে শুনতে থাকুন মণিকারের মাকড়সা। মুর্শিদাবাদ যাবার দিন ঠিক হলো। দিনটি বেশ মনে আছে আমার। আকাশ সেদিন পরিষ্কারই ছিল, কিন্তু আমার মনের ভেতরটা ছিল কালো মেঘে ঢাকা। অভিরূপ বাবুর অবস্থা আরো করুণ। ভয়ে আতঙ্কে তার চেহারাটা যেন গত কয়েকদিনে 10 বছর বুড়িয়ে গেছে। ট্রেনে পাশাপাশি বসেছিলাম, কিন্তু পুরো রাস্তায় তিনি প্রায় একটি কথাও বলেননি, শুধু বাইরের দিকে তাকিয়েছিলেন শূন্য দৃষ্টিতে। আমি তাকে কিছু কবচ আর মন্ত্রপ্রত ভস্য দিয়েছিলাম সঙ্গে রাখতে, কিন্তু তাতে তার মানসিক উদ্বেগ কতটা কমেছিল বলা মুশকিল। বহরমপুর কোর্ট স্টেশনে নেমে আমরা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে রওনা দিলাম সেই পুরনো রেশম কুঠির দিকে। শহর ছাড়িয়ে গাড়ি যখন গ্রামের রাস্তায় পড়ল, চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। পুরনো দিনের জমিদার বাড়ি, ভাঙা মন্দির আর দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু এই আপাত শান্ত প্রকৃতির মধ্যেও কেমন যেন একটা বিষণ্ণতা মাখানো ছিল।
ভাগীরথীর কাছাকাছি পৌঁছতে বাতাসে একটা সোদা ভারী গন্ধ পেলাম। ধুলো, জল আর পচা পাতার গন্ধের সাথে মিশে আছে বহু পুরনো কোনো দীর্ঘশ্বাস। অবশেষে পড়ন্ত বেলায় আমরা এসে পৌঁছলাম সেই কুঠির সামনে। বিশাল লোহার গেট মরচে ধরে একদিকে কাত হয়ে ঝুলছে। ভেতরে ঢোকার পথ আগাছায় ঢাকা। গেটের পাশেই একটা একচালা ঘরে বোধহয় কেয়ারটেকার গোছের কেউ থাকতো এক সময়, এখন সেটাও পরিত্যক্ত। অভিরূপ বাবু গাড়ি থেকে নামতে গিয়েও পারলেন না, তার পা দুটো যেন চলছিল না। আমি তার হাত ধরে নামালাম। কোঠের চেহারা দেখে আমারও বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দোতলা বা তিনতলা হবে বোধহয়। এককালের জৌলুস বোঝা গেলেও এখন তা প্রায় ধ্বংসস্তূপ। দেয়ালে ফাটল ধরে বট অশ্বত্থের চারা গজিয়েছে। জানলার পাল্লাগুলো হয় ভাঙা, নয়তো ঝুলছে একপাশে। সামনের বাগানটা জঙ্গলে পরিণত হয়েছে। অদ্ভুত এক নিস্তব্ধতা চারিদিকে। পাখির ডাক পর্যন্ত শোনা যায় না। মনে হচ্ছিল যেন পুরো জায়গাটা কোনো গভীর অভিশাপে আচ্ছন্ন হয়ে আছে। আমরা সাবধানে ভেতরে প্রবেশ করলাম। মূল দরজাটা ভাঙা। ভেতরে ঢুকেই বিরাট একটা হল ঘর। এককালে হয়তো নাচঘর বা জলসা ঘর ছিল। মোটা মোটা থাম, ছাদ থেকে ঝুলছে ভাঙা ঝাড় লণ্ঠন, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ আর বাদুড়ের বিষ্ঠা। হলঘরের কোণে কোণে জমে আছে চাপ চাপ অন্ধকার। আর সেই পচা গন্ধটা এখানে আরো তীব্র। আমরা কুঠির বিভিন্ন অংশ ঘুরে দেখতে লাগলাম। পরিত্যক্ত রেশম বোনার ঘরগুলোতে এখনো মরচে ধরা তাঁত আর মাকু পড়ে আছে, যেন কর্মীরা এইমাত্র কাজ ছেড়ে উঠে গেছে। শোভার ঘরগুলোর অবস্থা আরো খারাপ। ভাঙা খাট, ছেঁড়া মশারি, উল্টে পড়া আলমারি। দেয়ালে পুরনো দিনের ছবি ছিল বোধহয়, এখন শুধু চৌকো দাগগুলো রয়ে গেছে। প্রত্যেকটা ঘরেই কেমন যেন একটা ব্যবসা, দমবন্ধ করা পরিবেশ। অভিরূপ বাবু আমার গা ঘেঁষে হাঁটছিলেন, বারবার চমকে উঠছিলেন সামান্য শব্দেও। আমি খুঁজছিলাম সেই গোপন কুঠুরি বা তক্ষ ঘর, যেখানে মাকড়সার মূর্তিটা পাওয়া গিয়েছিল। অভিরূপ বাবু জায়গাটা চিনিয়ে দিলেন। একটা ভাঙা দেয়ালের পিছনে সরু একটা পথ নেমে গেছে নিচের দিকে। টর্চের আলো ফেলে দেখলাম কয়েকটা ধাপ সিঁড়ি নেমে অন্ধকার মিলিয়ে গেছে। নিচে নামার আগে আমি অভিরূপ বাবুকে বাইরেই অপেক্ষা করতে বললাম এবং নিজে আত্মরক্ষার মন্ত্র জপ করে সাবধানে নামতে শুরু করলাম। নিচে নামতেই নাকে এলো তীব্র দুর্গন্ধ, পচা মাংস বা রক্তের গন্ধের মতো। জায়গাটা খুব বড় নয়, স্যাঁতসেঁতে অন্ধকার। টর্চের আলোয় দেখলাম দেয়াল জুড়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যার কিছু কিছু তন্ত্র বা ডাকিনী বিদ্যার প্রতীকের মতো। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, তার উপর কালচে দাগ, শুকনো রক্তের বলেই মনে হলো। আর এক কোণে যা দেখলাম তাতে আমার মতো অভিজ্ঞ মানুষেরও গায়ে কাটা দিয়ে উঠল। ছোট ছোট কিছু হাড়গোড় পড়ে আছে, আর তার পাশে মানুষের একটা আস্ত কঙ্কাল, শেকল দিয়ে দেওয়ালের সাথে বাঁধা। কঙ্কালটার খুলি হাঁ হয়ে আছে, যেন মৃত্যুর
পূর্ব মুহূর্তে তীব্র চিৎকার করেছিল। আমি বুঝলাম অভিরূপ বাবুর পূর্বপুরুষ বা লোভে এখানেই তাদের বীভৎস ক্রিয়াকলাপ চালাতো। এই সেই তক্ষঘর যেখানে নিঃসন্দেহে নরবলি দেওয়া হয়েছে। আমি জায়গাটা আরো ভালো করে পরীক্ষা করবার জন্য এগোতেই ঘটল ব্যাপারটা। হঠাৎ ওপর থেকে জোর জোর করে বালি আর চাঙড় খসে পড়তে লাগলো আমার গা ঘেঁষে। টর্চের আলোয় দেখলাম মাথার ঠিক ওপরের ছাদের একটা অংশ বিপজ্জনকভাবে ঝুলছে। আর তখনই আমার পায়ের কাছে কিলবিল করে উঠল। দেখি ঝাঁকে ঝাঁকে বড় বড় কালো মাকড়সা। সাধারণ মাকড়সা নয় এগুলো, আকারে যেমন বড়, দেখতেও তেমনই বিদঘুটে। সেগুলো দ্রুত আমার পা বেয়ে ওঠার চেষ্টা করছে। আমি কোনো মতে মন্ত্র উচ্চারণ করে পিছিয়ে এসে প্রায় লাফিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। অভিরূপ বাবু আমার অবস্থা দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। তার আগেই অবশ্য মাকড়সাগুলো অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। সেদিন রাত্রে আমরা কুঠিরই অপেক্ষাকৃত একটা ভালো ঘরে থাকার ব্যবস্থা করলাম, কিন্তু ঘুম কি আসে? সারা রাত ধরে চলল উপদ্রব। কখনো বন্ধ দরজায় প্রবল ধাক্কা, কখনো জানলার বাইরে ছায়া মূর্তির আনাগোনা, আবার কখনো সেই মাকড়সা মানবের বিকট হাসি বা কান্নার শব্দ। একসময় মনে হলো যেন ঘরের চালের উপরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, আর তার পায়ের চাপে চাল থেকে ধুলোবালি খসে পড়ছে আমাদের গায়ে। পরদিন সকালে আমি গ্রামের দিকে গেলাম কিছু খবর জোগাড় করতে। গ্রামের লোকেরা কুঠিটার নাম শুনলেই আঁতকে ওঠে। দু একজন অতি বৃদ্ধ যারা ছিলেন তাদের কাছ থেকে লোবো তথা গ্রাম্য ভাষায় লম্বু সাহেব আর অভিরূপের প্রপিতামহকে নিয়ে কিছু ভয় মিশ্রিত কথা জানতে পারলাম। তারা জানালো লম্বু সাহেব নাকি মানুষ ধরে এনে কুঠিতে বলি দিতেন, আর বাবু তাতে সাহায্য করতেন। অনেকে নাকি দেখেছে রাতের বেলায় কুঠি থেকে আলো বেরোতে আর মানুষের আর্তনাদ ভেসে আসতে। লম্বু সাহেবের মৃত্যুটাও নাকি খুব ভয়ঙ্কর ছিল। কেউ বলে বাবু নিজেই তাকে ওই তক্ষ ঘরে পুঁতে ফেলেছিল, কেউ বলে নিজের কোনো ভুল জাদুতে সাহেব নিজেই এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছিল। এই সব শুনে টুনে আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। লোভ রঁতৃপ্ত আত্মা বা তার উপাস্য সেই ভয়ঙ্কর মাকড়সা দেবী এই কুঠিতে বিরাজ করছে, আর সেই হাতির দাঁতের মূর্তিটা হলো তার শক্তির কেন্দ্রবিন্দু বা এই জগতে প্রবেশের দ্বার। মূর্তিটাকে স্থানান্তরিত করায় সেই শক্তি আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। গ্রামের বৃদ্ধদের মুখে শোনা কথা আর কুঠির ভেতরের অশুভ স্পন্দন মিলিয়ে আমি একটা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু সত্য যে কতটা ভয়ঙ্কর তা তখনও আমার কল্পনার অতীত ছিল। সেই পূর্ণ উপলব্ধিটা এলো সেদিন সন্ধ্যায়, যখন আমি কুঠির সেই অপেক্ষাকৃত ভালো ঘরটিতে বসে অভিরূপ বাবুকে সব জানাচ্ছি, আর মনে মনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবার চেষ্টা করছি। হঠাৎ করেই আমার চোখের সামনে যেন ঝাপসা হয়ে এলো। ঘরের দেওয়াল, অভিরূপ বাবুর আতঙ্কিত মুখ, সব যেন মিলিয়ে গিয়ে ফুটে উঠল অন্য এক দৃশ্য, সেই অভিশপ্ত তক্ষ ঘরের দৃশ্য। কিন্তু এ আমার আগের দিনের দেখা ধ্বংসস্তূপ নয়, এ যেন বহু বছর আগের এক জীবন্ত দৃশ্য। সময়টা গভীর রাত, অমাবস্যা তিথি বলেই মনে হলো।
কক্ষঘরের স্যাঁতসেঁতে দেওয়ালে মশাল জ্বলছে। দপদপ করে তার আগুন ছড়িয়ে পড়ছে। তার আলোয় লালচে পাথরের দেওয়াল আর মেঝের উপর শুকনো রক্তের দাগগুলো কেমন যেন জীবন্ত লাগছে। বাতাস ভারী হয়ে আছে। ধূপ ধুনো আর তীব্র এক অজানা গন্ধের মিশ্রণে। সে গন্ধ একই সাথে মিষ্টি আবার পচনের মতো বিভৎস। ঘরের মাঝখানে সেই পাথরের বেদি, আর তার উপর, হায় ঈশ্বর, তার উপর হাত পা বাঁধা অবস্থায় শুয়ে রাখা হয়েছে অল্প বয়সী একটি ছেলেকে। গ্রামেরই কোনো গরিব চাষির সন্তান হবে হয়তো। ছেলেটির মুখে কাপড় গোজা, কিন্তু তার বিস্ফারিত চোখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র আতঙ্ক আর অসহায় আরতি। বেদির এক পাশে দাঁড়িয়ে মসিয়ে লুবো। সেই শীর্ণ দীর্ঘ চেহারা, পরনে লম্বা কালো আলখাল্লা, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। তার মুখে কোনো ভাবলেশ নেই, শুধু এক ধরনের পাশবিক উল্লাস আর অদ্ভুত এক একনিষ্ঠতা। সে বিড়বিড় করে দুর্বোধ্য মন্ত্র পড়ছে, কিছু ফরাসি, কিছু লাতিন, আবার তার সাথে মেশানো বিকৃত কিছু বাংলা শব্দ। তার এক হাতে ধরা সেই হাতির দাঁতের মাকড়সার মূর্তিটা, মশালের আলোয় সেটার সাদা শরীর চকচক করছে, আর লাল পাথরটা থেকে একটা অস্বাভাবিক লাল আভা বেরিয়ে পুরো ঘরটাকে যেন লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। আর একদিকে বেদির অন্য পাশে দাঁড়িয়ে অহিরূপ বাবুর প্রপিতামহ, পরনে দামি বড়দের ধুতি পাঞ্জাবি, কিন্তু ভয়ে তার মুখ কাগজের মতন সাদা, ঠোঁট কাঁপছে। তিনি চোখ নামিয়ে আছেন, বেদির দিকে তাকাতে পারছেন না, কিন্তু তার লোমোর সাথে ধরা একটা রূপোর পাত্র, যার মধ্যে হয়তো অভিচারের কোনো উপকরণ রাখা। ঘরের সবচেয়ে অন্ধকার কোণটার দিকে আমার চোখ গেল। সেখানে যেন অন্ধকার আরো জমাট বেঁধেছে। কোনো মূর্তি বা অবয়ব স্পষ্ট নয়, কিন্তু আমি অনুভব করতে পারলাম এক ভয়ঙ্কর উপস্থিতি। মনে হলো যেন অসংখ্য জ্বলন্ত চোখ সেখান থেকে এই নারকীয় ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছে। একটা শীতল বিদ্বেষপূর্ণ শক্তি যেন ওই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইছে। মাঝে মাঝে সেই জমাট বাঁধা অন্ধকারটা যেন সামান্য নড়ে উঠছে, আর ভেসে আসছে চাপা হিসির শব্দ। বুঝলাম ওই লোবর আরাধ্যা পিশাচি, সেই মাকড়সা দেবী। লোবো মন্ত্রপাঠ থামিয়ে হঠাৎ ঘুরে তাকালো অভিরূপের প্রপিতামহের দিকে। কর্কশ গলায় বলল, পাত্রটা এগিয়ে দাও, সময় হয়ে গেছে, দেবীর ক্ষুধা পেয়েছে। প্রপিতামহ ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটা এগিয়ে দিলেন। লোবো তার থেকে এক মুঠো কালো রঙের গুঁড়ো নিয়ে ছড়িয়ে দিল ছেলেটির বুকের উপর। তারপর মাকড়সার মূর্তিটা তুলে ধরল ছেলেটির মুখের সামনে। লাল পাথরটা থেকে তীব্র আলো বেরিয়ে ছেলেটির মুখে পড়তেই সে একবার প্রবলভাবে খিচিয়ে উঠল। লোগো এবার তার আলখাল্লার ভেতর থেকে বের করলো একটা চকচকে সরু ফলার মতো ছুরি। সেটার ডগায় সে স্পর্শ করালো মাকড়সার লাল পাথরটায়। সঙ্গে সঙ্গে দেখলাম পাথরটার আলো যেন ছুরির ফলায় শোষিত হয়ে গেল। ফলাটা লাল হয়ে উঠল। লোগো ক্রোড় হেসে ছেলেটির দিকে এগিয়ে গেল। ছেলেটির চোখ দুটো আতঙ্কে প্রায় ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। দেবী, তোমার দাস তোমার জন্য এনেছে শ্রেষ্ঠ উপহার, গ্রহণ করো, শক্তি দাও, আমাকে অমরত্ব দাও। এই বলে সে ছুরিটা তুলে ধরল। আমি চোখ বন্ধ করে ফেললাম। পর মুহূর্তেই কানে এলো একটা তীব্র চাপা আর্তনাদ, যা হঠাৎ করে থেমে গেল একটা অদ্ভুত ঘড় ঘড় শব্দে।
তারপর সব চুপ। চোখ খুলে দেখি বেদির উপর ছেলেটির নিথর দেহ পড়ে আছে, তার বুকটা রক্তে ভেসে যাচ্ছে। লোবো সেই রক্তে মাকড়সার মূর্তিটা স্নান করাচ্ছে আর বিকৃত স্বরে হাসছে। অভিরূপে প্রপিতামহ দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার পুরো শরীরটা কাঁপছে। ঘরের কোণে সেই অন্ধকারটা, সেটা যেন আরো ঘন, আরো জীবন্ত হয়ে উঠেছে। সেখান থেকে ভেসে আসছে এক চাপা, তৃপ্ত গড়গড় শব্দ, যেন কোনো ক্ষুধার্ত জানোয়ার তার শিকার ভক্ষণ করছে। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি বাস্তবে ফিরে এলাম, কিন্তু শরীরটা তখনও কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। অভিরূপ বাবু আমার মুখের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠলেন। কি? হ্যাঁ, কি হয়েছে ঠাকুর মশাই? হ্যাঁ, আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ? আমি তাকে পুরোটা বললাম না, শুধু বললাম, আমি যা দেখলাম তাতে নিশ্চিত যে এই কুঠুরিতে এক অতীব ভয়ঙ্কর নরখাদক পিশাচী শক্তির বাস, যার উৎস ওই মাকড়সার মূর্তি, আর যার ধারক ছিল ওই লোবো। তাকে সাহায্য করেছিল তারই পূর্বপুরুষ। বুঝতে পারলাম আমরা কি ভয়ঙ্কর শক্তির মোকাবেলা করতে এসেছি। যে সত্তা এমন বিভৎস বলি গ্রহণ করে তুষ্ট হয়, তার আক্রোশ কতখানি মারাত্মক হতে পারে। অভিরূপ বাবুকে এই কথা বলতেই তিনি প্রায় মূর্ছা যাচ্ছিলেন, আর ঠিক তখনই ঘটল সেই প্রত্যক্ষ আক্রমণ। আমরা দেখলাম কুঠির লম্বা বারান্দার শেষ প্রান্তে একটা ছায়া মূর্তি দুলছে। ক্রমশ সেটা স্পষ্ট হয়ে উঠল। সেই মাকড়সা মানবী, বিভৎসতার রূপ, 8টা পা মাটিতে ভর দিয়ে দাঁড়িয়ে, উপরের অংশটা নারীর মতো হলেও মুখটা বিকৃত, চোখ দুটো জ্বলছে, তার মুখ থেকে লালার মতো কিছু গড়িয়ে পড়ছে। সে হিস হিস শব্দ করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অভিরূপ বাবু আতঙ্কে জ্ঞান হারালেন। আমি কোনো মতে তাকে টেনে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু বুঝলাম দরজা বেশিক্ষণ টিকবে না। বাইরে থেকে তীব্র আঁচড়ের শব্দ আসছে, দরজাটা থরথর করে কাঁপছে। সেই নারকীয় হেসির শব্দ আর পচা গন্ধটা যেন দরজার ফাঁক গলে ভেতরে প্রবেশ করছে। সেই চরম মুহূর্তে যখন সাক্ষাৎ মৃত্যু দরজায় করাঘাত করছে, অভিরূপ বাবুর জ্ঞানহীন দেহের দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হলো সেই হাতির দাঁতের মাকড়সাটার কথা। ওটা তখন আমার পুটুলির মধ্যেই উন্মুক্ত অবস্থায় ছিল। কেন জানি না, ভয়ঙ্কর বিপদের মধ্যেও আমার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল সেই মূর্তির দিকে। আমার মনে হচ্ছিল দরজার বাইরে ওই বিভৎস সত্তার সমস্ত ঘৃণা, সমস্ত আক্রোশ যেন কেন্দ্রীভূত হয়ে আছে ওই ছোট্ট মূর্তিটার মধ্যে। বিশেষ করে ওর পেটের কাছে বসানো ওই টকটকে লাল পাথরটায়। সে কি শুধু পাথর নাকি অন্য কিছু? মনে হচ্ছিল ওটার ভেতর থেকেও কোনো একটা আলাদা শীতল স্পন্দন আসছে, একটা জীবন্ত ক্রোর আহ্বান। আমি জোর করে মনটাকে অন্যদিকে সরালাম। এখনও সব ভাববার সময় নয়, বাঁচতে হলে লড়তে হবে। কিন্তু কিভাবে? আমরা এখন এই মৃত্যুপুরীতে সম্পূর্ণ বন্দী, পালাবার কোনো পথ নেই। দরজার ওপাশে তখন চলছে সাক্ষাৎ মৃত্যুর তাণ্ডব। সেই মাকড়সা মানবী সত্তার তীক্ষ্ণ নখের আঁচড়ে আর প্রবল ধাক্কায় কবাট দুটো মড়মড় করে উঠছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। আমি বুঝলাম আর এক মুহূর্ত দেরি করা চলবে না। পালাবার পথ নেই, যা করবার এখানেই করতে হবে, এই মৃত্যু গহ্বরের ভেতরেই। আমি প্রায় ছুটেই অভিরূপ বাবুর অচেতন দেহটা টেনে ঘরের অন্য কোণে সরালাম। তারপর আমার ঝোলা থেকে দ্রুত বের করলাম চকখড়ি আর রক্তচন্দনের গুঁড়ো। সময় নেই বিস্তৃত মণ্ডল আঁকার, তাই যতটা সম্ভব দ্রুত হাতে মেঝের উপর একটা রক্ষা চক্র আঁকতে শুরু করলাম। মুখে অবিরাম চলছে
রুদ্রাণী স্রোত আর উগ্রচণ্ডা মন্ত্র। উদ্দেশ্য অন্তত কিছুটা সময়ের জন্য যেন আমরা এই চক্রের ভেতরে নিরাপদ থাকতে পারি। কিন্তু চক্র শেষ হওয়ার আগেই ঘটল বিস্ফোরণ। প্রচণ্ড শব্দে দরজাটা ভেঙে ছিটকে পড়ল ভেতরের দিকে, আর সেই ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো সেই নারকীয় মূর্তি। টর্চের আলো তখন নিভু নিভু। ঘরের আবছা অন্ধকারে যা দেখলাম তাতে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। সেটা পুরোপুরি মাকড়সাও নয়, আবার পুরোপুরি মানুষও নয়। আটটা কুচকুচে কালো লোমশ পা সাপের মতো খিলবিল করছে, যার ডগায় তীক্ষ্ণ কাটার মতো নখ। ওপরের অংশটা একটা নারী, কিন্তু মুখটা বিভৎসভাবে ফোলা। চামড়ার জায়গায় জায়গায় গলে গিয়ে ভেতরের কালচে মাংস দেখা যাচ্ছে। মাথায় লম্বা সাদা চুলের চপ, যা নেমে এসেছে কাঁধ পর্যন্ত। তার একাধিক চোখ, ছোট বড় মিলিয়ে বোধহয় গোটা 6 হবে। অন্ধকারে আগুনের গোলার মতন জ্বলছে আর তীব্র ঘৃণায় আমাদের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে তার অনবরত ঝরছে কালচে চটচটে লালা, আর তার প্রতিটা নিঃশ্বাসে বেরিয়ে আসছে অসহ্য দুর্গন্ধ। তার হিস হিস শব্দে ঘরের বাতাস যেন বিষিয়ে উঠেছে। সে ধীরে ধীরে তার 8টা পায়ে ভর দিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। তার চলার ভঙ্গিতে কোনো জড়তা নেই, বরং এক ধরনের ক্রূর আত্মবিশ্বাস। আমি তখন কোনো মতে রক্ষা চক্রের শেষ রেখাটা টেনে ঐরূপ বাবুকে নিয়ে তার ভেতরে ঢুকে পড়েছি। আমার হাতে তখন রুদ্রাক্ষের মালার লোহা ত্রিশূল মন্ত্রপ্রত করে এনেছিলাম আত্মরক্ষার জন্যে। সত্তাটা রক্ষা চক্রের বাইরে এসে দাঁড়ালো। তার জ্বলন্ত চোখগুলো একবার আমার দিকে আর একবার অভিরূপ বাবুর অচেতন দেহের দিকে ঘুরতে লাগলো। তারপর এক বিকট তীক্ষ্ণ চিৎকারে সে যেন হেসে উঠল। সে হাসি মানুষের নয়, যেন কোনো প্রেতলোকের শয়তানের উল্লাস। হাসি থামে, সে কর্কশ ভাঙা গলায় পরিষ্কার বাংলায় বলে উঠল, এসেছিস? তোকে আর একে কাউকেই ছাড়ব না। এই কুঠির মাটি আমার, আমার শিকার কেউ কেড়ে নিতে পারবে না। দূর হ পিশাচি, তোর সময় শেষ। যে পাপ তোরা করেছিস তার ফল ভোগ করবার সময় এসেছে। আমার কথা শুনে সে যেন আরো ক্ষেপে উঠল। প্রচন্ড আক্রোশে সে তার একটা লম্বা কাটওয়ালা পা দিয়ে রক্ষা চক্রের উপর আঘাত করল। সঙ্গে সঙ্গে চক্রের রেখাটা যেন জ্বলে উঠল নীল আলোয়, আর সত্তাটা তীব্র যন্ত্রণায় চিৎকার করে পাটা সরিয়ে নিল। দেখলাম তার পায়ের যে অংশটা চক্র স্পর্শ করেছিল সেটা পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু সে দমল না। এবার শুরু করলো অন্য খেলা। ঘরের অন্ধকার যেন আরো জমাট বাঁধতে লাগলো। আমার মনে হলো দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, এগিয়ে আসছে আমাদের দিকে। ছাদ থেকে বড় বড় মাকড়সা কিলবিল করে নিচে নামতে শুরু করলো। সত্যিকারের মাকড়সা নয়, ছায়ার মতো, কিন্তু তাদের স্পর্শ যেন বরফের চেয়েও ঠান্ডা। সেগুলো চক্রের বাইরে ঘুরপাক খেতে লাগলো। তারপর সে শুরু করলো বিভ্রম দেখানো। আমি দেখলাম আমার সামনে যেন আমার মর্টলেনের ঘর। চারিমা কাঁদছে, বলছে, বাবা, বাবা চলে এসো, এখানে খুব বিপদ। পরক্ষণেই দেখলাম কিশোরী আর বিভূতি ওদের দুজনকে যেন ওই সত্তা আক্রমণ করেছে। অভিরূপ বাবু ঘরের মধ্যে গোঙাতে শুরু করলেন। হয়তো তিনিও কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। আমি প্রাণপণে মন্ত্র জপ করে নিজের মনকে স্থির রাখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেই নারকীয় বিভ্রম উপেক্ষা করা সহজ ছিল না। হঠাৎ সত্তাটা তার মুখ হাঁ করল বিভৎসভাবে, আর সেখান থেকে বেরিয়ে এলো ঘন চটচটে একরাশ কালো জাল। সে জাল দ্রুত এসে পড়তে লাগলো আমাদের রক্ষা চক্রের উপরে। যেখানে যেখানে জাল পড়ল দেখলাম
চক্রের নীল আলোটা নিভে আসছে। আমি বুঝলাম এ সাধারণ জাল নয়, এ মারণ জাল। এ চক্রকে ভেদ করবার ক্ষমতা রাখে। আমি ত্রিশূল দিয়ে সেই জাল কাটার চেষ্টা করতে লাগলাম, কিন্তু জালটা যেন কিছুতেই ছিঁড়ছে না। এই সুযোগে সত্তাটা আবার চক্রের উপর আক্রমণ করলো। এবার শুধু পা নয়, তার পুরো শরীরটা দিয়ে ধাক্কা মারতে লাগলো। রক্ষা চক্রের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, নীলাভা প্রায় অদৃশ্য। আমি প্রাণপণ মন্ত্র পড়ে চলেছি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শরীর কাঁপছে পরিশ্রমে আর আতঙ্কে। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে আমার ইষ্টদেবী মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। হাতে ধরা ত্রিশূলটা প্রাণপণে চেপে ধরলাম। বুঝলাম এইবার শেষ লড়াই, হয় মৃত্যু নয়তো। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটল। অভিরূপ বাবু, যিনি এতক্ষণ জ্ঞানহীন হয়ে পড়েছিলেন, তিনি হঠাৎ চোখ খুললেন। কিন্তু সে চোখ অভিরূপের নয়, দৃষ্টি স্থির, অচঞ্চল। তাতে ভয় নেই, আছে এক তীব্র ঘৃণা আর পুরনো দিনের কোনো প্রতিজ্ঞা। তিনি বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন। তার শরীরটা যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। তার মুখ থেকে বেরিয়ে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। লুব, তোর পাপের শেষ দেখতেই আমি ফিরে এসেছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এ কি অভিরূপ, নাকি ওর দেহে ওর সেই বিশ্বাসঘাতক পূর্বপুরুষের আত্মা ভর করেছে লুবুর উপর প্রতিশোধ নেওয়ার জন্যে? পর মুহূর্তেই অভিরূপ ঝাঁপিয়ে পড়লেন সেই মাকড়সা মানবী সত্তাটার উপর। আমি না বলে চিৎকার করে উঠলাম, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সত্তাটা যেন এমনটাই চাইছিল। সে তার আটটা পা দিয়ে জালের মতো জড়িয়ে ধরল অভিরূপ বাবুকে। অভিরূপ বাবুর মুখ দিয়ে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। আমি দেখলাম সত্তাটা তার তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিচ্ছে অভিরূপ বাবুর গলায়। ফিঙ্কি দিয়ে রক্ত ছুটল। অভিরূপ বাবুর শরীরটা কয়েক মুহূর্ত প্রবলভাবে কেঁপে উঠে স্থির হয়ে গেল। কিন্তু অভিরূপ বাবুর এই আত্মবলিদান বৃথা গেল না। তিনি যখন সত্তাটিকে জড়িয়ে ধরেছিলেন, তখন তার জামার পকেটে রাখা আমার দেওয়া মন্ত্রপ্রত রক্ষা কবচটি কোনোভাবে সত্তাটির শরীরের সবচেয়ে দুর্বল স্থানে, বোধহয় তার বুকের কাছে যেখানে হৃৎপিণ্ড থাকার কথা, সেখানে সজোরে চেপে বসেছিল। সত্তাটি অভিরূপ বাবুকে ছেড়ে দিয়ে এক অভূতপূর্ব যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। সেই পচা গন্ধ তীব্রতর হলো। তার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমি দেখলাম এই সুযোগ। অভিশপ্ত সত্তাটি তখন যন্ত্রণায় উন্মত্ত। আমি আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি একত্র করে মহাকাল ভৈরবের রুদ্রমন্ত্র উচ্চারণ করে হাতের ত্রিশূলটি প্রাণপণে নিক্ষেপ করলাম সরাসরি এই কবচবিদ্ধ স্থানটি লক্ষ্য করে। ত্রিশূলটি হাওয়ায় শন শব্দ তুলে গিয়ে বিঁধে গেল ঠিক লক্ষ্যস্থলে। পরের মুহূর্তটা ছিল এক মহাপ্রলয়। এক কান ফাটানো বিস্ফোরণের শব্দে পুরো কুঠিটা থরথর করে কেঁপে উঠল। মাকড়সা মানবী সত্তাটি শরীরটা যেন ভেতর থেকে ফেটে চৌচির হয়ে গেল। তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ল চারিদিকে। কালো রক্ত আর পুঁজের স্রোত বয়ে গেল মেঝেতে। একটা তীব্র আলো আর প্রচণ্ড তাপ ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। সেই আলোয় আমি দেখলাম সত্তাটার মূল অংশটা গলে পুড়ে একটা কালো থকথকে বস্তুতে পরিণত হচ্ছে, এবং তীব্র আর্তনাদ করতে করতে সেটা যেন ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। একই সাথে প্রচণ্ড শব্দে ফেটে গেল পুঁটুলিতে থাকা সেই হাতির দাঁতের মাকড়সার মূর্তিটা। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। তার লাল পাথরটা ছিটকে গিয়ে পড়ল সেই ধ্বংসস্তূপ আর অন্ধকারের মধ্যে। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না। বিস্ফোরণের ধাক্কায় আমিও ছিটকে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল, তখন সব শান্ত। ঘরের মধ্যে ধ্বংসলীলার চিহ্ন স্পষ্ট।
তীব্র রক্তের গন্ধ আর পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী। ভৈরব বাবুর দেহটা পড়ে আছে ঘরের মাঝখানে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ, যেন বহু প্রতীক্ষিত মুক্তি পেয়েছেন তিনি। আমার সারা শরীর জুড়ে তীব্র ব্যথা, কপাল ফেটে রক্ত পড়া শুকিয়ে গেছে। ত্রিশূলটা ছিটকে পড়েছে ঘরের কোণে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। ভৈরব বাবুর মৃতদেহের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তারপর ঘরের কোণে রাখা জলের পাত্রটা থেকে জল নিয়ে কোনো মতে মুখ ধুলাম। সেই অভিশপ্ত লাল পাথরটার কথা মনে পড়ল, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে সেটা খুঁজে বের করা অসম্ভব। তাই সেই ইচ্ছেটাও আমার আর ছিল না। যা গেছে তা যাক। আমি ধীরে ধীরে সেই অভিশপ্ত কুটি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন সবে ভোরের আলো ফুটছে, কিন্তু সে আলোয় কোনো পবিত্রতা ছিল না, ছিল শুধু ক্লান্তি আর মৃত্যুর ছায়া। গ্রামের পথ ধরে যখন হাঁটছি, তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি বেঁচে আছি। পরবর্তী ঘটনাক্রম সংক্ষিপ্ত। আমি কোনো মতে গ্রামে ফিরে খবর দেই। পুলিশ আসে, অভিরূপ বাবুর দেহ উদ্ধার হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়, কিন্তু প্রমাণাভাবে কিছুই হয় না। লোকে ভাবে পুরনো বাড়িতে রাত কাটাতে গিয়ে হয়তো সাপের কামড়ে বা অন্য কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমি কলকাতায় ফিরে আসি। শরীর ও মন সারিয়ে তুলতে অনেক দিন সময় লাগে, তবে আমার আজও মনে হয়। তারানাথ একটু থামলেন, গলাটা পরিষ্কার করে নিলেন। শেষ মুহূর্তে অভিরূপের দেহে তার সেই পূর্বপুরুষের আত্মাই ভর করেছিল। হয়তো বংশের পাপের প্রায়শ্চিত্ত করতে, চূড়ান্ত প্রতিশোধ নিতেই তার সেই আবির্ভাব ঘটেছিল অভিরূপের শরীর আশ্রয় করে। এই পর্যন্ত বলে তারানাথ সম্পূর্ণ থামলেন। তার মুখের প্রতিটি রেখায় ফুটে উঠেছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ক্লান্তি আর গভীর বিষাদ। ঘরের ভেতরের নিস্তব্ধতা এতক্ষণে যেন আরো অসহনীয় হয়ে উঠেছে। আমার আর কিশোরীর মুখ দিয়ে একটাও কথা সরছে না। কিশোরীর মুখের দিকে তাকিয়ে দেখি তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো বিস্ফারিত। সেই পরিচিত সংশয়ের চিহ্নটুকু আর অবশিষ্ট নেই। অনেকক্ষণ পর আমি প্রথম নীরবতা ভাঙলাম। ধরা গলায় বললাম, অসাধারণ, মানে ভয়ঙ্কর। ঠাকুরমশাই, আপনার সাহস আর ক্ষমতা দুই অবিশ্বাস্য, কিন্তু অভিরূপ বাবুর পরিণতিটা খুবই কষ্টকর। কিশোরীও মাথা নেড়ে সায় দিল, কোনো কথা বলতে পারল না। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মানুষের লোভ আর প্রতিহিংসা কত গভীরে নিয়ে যেতে পারে এ তারই একটা নিদর্শন। অভিরূপ বাবু হয়তো তার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করলেন। আমরা উঠে দাঁড়ালাম বিদায় নেওয়ার জন্য। শরীরটা যেন অবসন্ন লাগছে, মনটা ভারাক্রান্ত। ঠাকুরমশাই শুধু বললেন, হ্যাঁ, সাবধানে যেও। আমরা যখন দরজার কাছে পৌঁছেছি, ঠিক সেই মুহূর্তে কিশোরীর হাত থেকে তার রুমালটা নিচে পড়ে গেল। সেটা তোলার জন্য সে নিচু হতেই আমার চোখ পড়ল তারানাথের গলার দিকে। তার গেরুয়া ফতুয়ার ফাঁক দিয়ে বুকের কাছে একটা কালো কারে বাঁধা অবস্থায় ঝুলছে ছোট্ট একটা বস্তু। অন্ধকারেও সেটার উপর আলো পড়ে কেমন যেন লালচে আভা ঠিকরে বেরোচ্ছে। পাথর নয় কি, ঠিক যেমন বর্ণনা দিয়েছিলেন তারানাথ। আমার বুকের ভেতরটা আবার ছ্যাদ করে উঠল। তারানাথ কি তাহলে সত্যি কথা বলেননি? পাথরটা কি হারায়নি? তিনি কি ওটাকে নিজের কাছে রেখেছেন? কিন্তু কেন?
ঠিক সেই মুহূর্তে ভেতরের পর্দা সরিয়ে আবার ঘরে ঢুকল চারি। হয়তো আমাদের যাওয়ার শব্দ পেয়েই এসেছে, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমার আবার খটকা লাগলো। তার চোখ দুটো যেন অস্বাভাবিক রকমের স্থির, আর সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার গলার দিকে, যেখানে ওই লালচে বস্তুটা ঝুলছে। তার মুখে কি ভয়ের ছায়া নাকি অন্য কিছু? সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আমরা আর দাঁড়ালাম না, প্রায় নিঃশব্দে বেরিয়ে এলাম মটলেনের সেই রহস্যময় বাড়ি থেকে। রাতের রাস্তায় নামার পর কিশোরী আমাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমি ওকে থামিয়ে দিলাম। এখন কোনো কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই। মনের মধ্যে শুধু হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অভিশপ্ত মাকড়সার সেই লাল পাথরটা কি সত্যি হারায়নি? তারানাথ কেন ওটাকে নিজের কাছে রেখেছেন? ওই ভয়ঙ্কর সত্তা কি তাহলে সম্পূর্ণ ধ্বংস হয়নি? তার কোনো অংশ কি ওই পাথরের মধ্যে এখনো বেঁচে আছে? আর চারি, তার ওই অদ্ভুত চাহনির অর্থ কি? সে কি কিছু জানে, নাকি সেও কোনো বিপদের মধ্যে আছে? হেমন্তের রাতের বাতাসটাও যেন আজ কেমন ভারী আর অস্বস্তিকর লাগছে। বাড়ি ফেরার পথে বারবার মনে হতে লাগলো তারানাথ তান্ত্রিকের অভিজ্ঞতার ঝুলি হয়তো অফুরন্ত, কিন্তু তার সবচেয়ে বড় রহস্য হয়তো তিনি নিজের বুকের মধ্যেই লুকিয়ে রেখেছেন। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা এমনই সব দুর্দান্ত গল্প প্রতি সপ্তাহে নিয়ে আসব শুধুমাত্র আপনার জন্য। আজকের এই বিশেষ নিবেদনে যে সমস্ত কলাকুশলীরা তাদের কণ্ঠ দিয়েছেন তারা হলেন বিভূতির চরিত্রে দেবাঞ্জন, কিশোরীর চরিত্রে শীর্ষেন্দু, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আস্তিক মজুমদার, চারি অভিরূপবাবুর মেয়ে এবং মাকড়সা মানবীর চরিত্রে দুর্বা, অভিরূপবাবু এবং অভিরূপবাবুর প্রপিতামহের ভূমিকায় রাজ, মসিয়ে লুবোর ভূমিকায় তরুণকান্তি দাস। গল্পটির নাট্যরূপ দিয়েছে প্রজ্ঞা। সমগ্র গল্পটির শব্দ সংযোজন করেছে রিম্পা ঘোষ। গল্পটির প্রচ্ছদ নির্মাণ, নির্দেশনা এবং আবহ নির্মাণে আমি রাকিব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।